ডিপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। এসএলএসটির ধারাবাহিক মক টেস্ট সিরিজে আজকের আমরা হাজির হলাম সাহিত্যের ইতিহাস নিয়ে। সবাই মক টেস্ট দাও আর শেষে অবশ্যই কমেন্ট করে স্কোর কত হয় জানিও। যাই হোক, আজকে চলে আসবো আমরা আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেব। ঈশপের গল্প কোন ধরনের লোককথা? তাহলে সবাই আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চারটি অপশান রয়েছে এর মধ্যে কোনটা উত্তর। আশা করি তোমরা সবাই নিজেদের উত্তর ঠিকই করে নিয়েছো। তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান গ, উপকথা। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর কি হলো? অপশান গ, উপকথা। চলে আসছি এরপর আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। আজকের আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে টুনটুনির বই কার লেখা? তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের অপশানগুলো সামনে রয়েছে এবং এর মধ্যে দিয়ে উত্তর কোনটা হচ্ছে। তাহলে সেই জায়গা থেকে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। আজকের আমাদের 3 নম্বর প্রশ্ন বলছে বাংলা ছড়ার ছন্দ হলো। বাংলা ছড়ার ছন্দ কি? তাহলে আমরা সেই জায়গা থেকে আমাদের দেওয়া অপশানগুলো আমরা প্রত্যেকে একটু খেয়াল করে দেখে নেব যে 4টে অপশান দিয়েছে সেই 4টে অপশান কি। তাহলে সেই জায়গা থেকে এর উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, স্বরবৃত্ত ছন্দ। তাহলে আমাদের বাংলা ছড়া কোন ছন্দে রচিত? তাহলে অপশান ক, স্বরবৃত্ত ছন্দ। এরপর চলে আসছি আমরা আমাদের যে আজকে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নিচ্ছি। তাহলে উর্মিমুখর কি জাতীয় গ্রন্থ? উর্মিমুখর কি জাতীয় গ্রন্থ? তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখে নেব আমাদের দেওয়া অপশানগুলির মধ্যে কোনটা উত্তর। তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ঘ, ভ্রমণকাহিনী। চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের আমাদের 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। বাংলা সাহিত্যের বীরবল নামে পরিচিত কে? বাংলা সাহিত্যে তাহলে বীরবল নামে কে পরিচিত? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে 4টি অপশান দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা উত্তর। আশা করি তোমরা তোমাদের নিজ নিজ উত্তর ঠিকই করে নিয়েছো। উত্তর হচ্ছে কোনটা? অপশান ঘ, প্রমথ চৌধুরী। চলে আসছি পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। পদ্মা নদীর মাঝি কী ধরনের সাহিত্য? পদ্মা নদীর মাঝি কী ধরনের সাহিত্য? তাহলে সেই জায়গা থেকে আমাদের দেওয়া অপশানগুলির মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান খ, উপন্যাস। চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কী হচ্ছে দেখে নেব। বাদল সরকার রচিত একটি নাটক অর্থাৎ নিচে যে অপশানগুলি দেওয়া রয়েছে এর মধ্যে কোন নাটকটি বাদল সরকারের লেখা? তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ, এবং ইন্দ্রজিৎ। তাহলে এবং ইন্দ্রজিৎ বাদল সরকারের লেখা। চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। আজকের 8 নম্বর প্রশ্ন কী হচ্ছে দেখে নেব। কপালকুণ্ডলা উপন্যাসটি প্রকাশিত হয় অর্থাৎ কপালকুণ্ডলা উপন্যাস কবে প্রকাশিত হয় সেই সালটি আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা? অপশান গ, 1866 সালে প্রকাশিত হয়েছিল। এরপর দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন 9 নম্বরে। আজকে 9 নম্বর প্রশ্ন কি বলছে। জাগরি কোন আন্দোলনের প্রেক্ষাপটে লেখা? জাগরি। তাহলে সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে 4টি অপশান দেওয়া রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ঘ, ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে এই জাগরি লেখা হয়েছিল। এরপর চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। 10 নম্বর প্রশ্ন বলছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে কোন উপন্যাস রচনা করা হয়েছিল? তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহের আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্রের দেওয়া যে 4টে উপন্যাস দেওয়া রয়েছে এই 4টি উপন্যাসের মধ্যে কোনটা নেওয়া হয়েছে? তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই জানি উত্তর হচ্ছে কোনটা? অপশান গ, আনন্দমঠ। এরপর চলে আসছে আমরা আমাদের পরের যে প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন। তাহলে 11 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। অন্তশীলা উপন্যাসটির রচয়িতা। অন্তশীলা উপন্যাসটির রচনা কে করেছিল? তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে? অপশান খ, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। চলে আসবো আমাদের পরের প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস? তাহলে আমাদের দেওয়া অপশানগুলোর মধ্যে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। আশা করি তোমরা উত্তর ঠিকই করে নিয়েছো। অপশান ঘ, ঘরে বাইরে। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। শরৎচন্দ্রের আত্মপ্রকাশ কোন উপন্যাসে? শরৎচন্দ্রের চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছিল? তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের দেওয়া 4টি অপশান রয়েছে এই 4টি অপশানের মধ্যে একটা উত্তর। তবে এই প্রশ্নটা প্রতিবারের মতো এটা সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে থাকবে। আশা করি সমস্ত ভিউয়ার্স এই প্রশ্নের উত্তরটা কমেন্টের মধ্যে দিয়ে জানাবে।
চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। সন্ধ্যাতারা নাটকটির রচয়িতা হলেন। তাহলে সন্ধ্যাতারা নাটকটি কে লিখেছিল? আমাদের দেওয়া যে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান ঘ মনোজ মিত্র। মনোজ মিত্র সন্ধ্যাতারা নাটকটি লিখেছিলেন। চলে আসছি পরের প্রশ্ন, আজকের আমাদের 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। তিতুমির নাটকটির রচয়িতা হলেন। তিতুমির নাটকটি কার লেখা? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে? অপশান ক উৎপল দত্ত। অর্থাৎ উৎপল দত্তের লেখা নাটকের নাম এখানে তিতুমির। চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ আজকে 16 নম্বর প্রশ্ন। আমাদের 16 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। 16 নম্বর প্রশ্নতে বলছে সোনার চাবি নাটকটির রচয়িতা। সোনার চাবি নাটকটি কার লেখা? তাহলে সেই জায়গা থেকে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে অপশান কতে কী বলছে? বিজন ভট্টাচার্য, খতে বলছে উৎপল দত্ত, গতে বলছে মোহিতলাল চট্টোপাধ্যায় এবং ঘতে বলছে। এরপরে আমাদের যে 4টে অপশান দেখলাম তাহলে উত্তর কোনটা হচ্ছে? সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান গ মোহিত চট্টোপাধ্যায়। চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ আজকে 17 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। আমাদের 17 নম্বর প্রশ্নতে বলছে কারাগার নাটকটির রচয়িতা। অর্থাৎ কারাগার নাটকটি কার লেখা? প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি অপশানগুলো সাজানো রয়েছে। তাহলে এর মধ্যে একটা উত্তর কোনটা হচ্ছে? অপশান গ মনমথ রায়। তাহলে কারাগার নাটকটি কার লেখা হলো? মনমথ রায়, অপশান গ। চলে আসছি এরপর আমাদের পরবর্তী যে প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন কী বলেছে দেখে নেব। আমাদের 18 নম্বর প্রশ্ন বলছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি হয়। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে জারি হয়েছিল? তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের জন্য 4টে অপশান রয়েছে। তাহলে এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর? তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা? অপশান খ 1878 সাল। চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। জনা নাটকটির রচয়িতা হলেন। জনা নাটকটি কার লেখা? তাহলে সেখান দিয়ে আমরা প্রত্যেকেই 4টে অপশান দেখে নিই ভালো করে। 4টে অপশান কী বলছে এবং আশা করি 4টে অপশান থেকে তোমরা তোমাদের উত্তর ঠিকই করে নিয়েছো। তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ঘ গিরিশচন্দ্র ঘোষ। চলে আসবো আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। বিষ্ণুদের লেখা প্রথম কাব্যগ্রন্থ। বিষ্ণুদের লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তাহলে আমাদের দেওয়া যে 4টে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক উর্বশী ও আর্টেমিস। এরপর আসছে আমাদের পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 21 নম্বর প্রশ্ন। আমাদের 21 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। রবীন্দ্রনাথ স্মরণ কাব্যটি রচনা করেন। মূলত রবীন্দ্রনাথ এই যে স্মরণ কাব্যটি কী জন্য বা কী প্রেক্ষাপটে রচনা করেছিল? তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই আমাদের 4টে অপশান দেখতে পাচ্ছি। এর মধ্যে উত্তর কোনটা হবে? তাহলে সেই জায়গা থেকে মধ্যে উত্তর হচ্ছে অপশান ক স্ত্রী বিয়োগের পটভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুর এই স্মরণ কাব্যটি রচনা করেছিল। এরপর চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 22 নম্বর প্রশ্ন। 22 নম্বরের প্রশ্ন কী বলছে? অ্যাপেল অফ ডিসকর্ড এর কাহিনী অবলম্বনে রচিত নাটক। কোন নাটকটা এর কাহিনী অবলম্বনে রচনা করা হয়েছিল? তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই ঠিক করে নিয়েছি এবং আমরা সবাই জানিও বটে। এর উত্তর কোনটা হচ্ছে? অপশান খ পদ্মাবতী। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নিই। পদ্মিনী উপাখ্যান কবে রচিত হয়? তাহলে সেই জায়গা থেকে আমাদের দেওয়া যে অপশান রয়েছে এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর? তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ 1858 সাল বা 1858 খ্রিস্টাব্দে এই পদ্মিনী উপাখ্যান রচিত হয়েছিল। চলে আসছে আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 24 নম্বর প্রশ্ন। কী বলছে দেখে নেব। একটি আত্মজীবনীমূলক গ্রন্থ হলো। তাহলে নিচে যে 4টে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে কোন অপশানটি আত্মজীবনীমূলক গ্রন্থ? সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই একটু খেয়াল করে দেখে নিলাম যে এর মধ্যে এবার উত্তর হচ্ছে কোনটা? অপশান গ বৈশাখীর স্মৃতি। চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ আজকের 25 নম্বর প্রশ্ন। কী বলছে দেখে নেব। একটি ব্যঙ্গাত্মক নকশা জাতীয় রচনা হলো। তাহলে ব্যঙ্গাত্মক নকশা জাতীয় রচনা কোনটি? সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই যে 4টে অপশান দেখা পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ঘ আলালের গড়ে দুলাল। চলে আসবো আমাদের পরের যে প্রশ্ন, অর্থাৎ আজকের 26 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। ভারত সংস্কৃতি কার রচনা? ভারত সংস্কৃতি কার রচনা? তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের দেওয়া যে 4টে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? কোনোটাই নয়, উত্তর হচ্ছে অপশান গ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ আজকের 27 নম্বর প্রশ্ন।
27 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব, বঙ্গভাষা ও সাহিত্য কার রচনা? বঙ্গভাষা ও সাহিত্য, তাহলে সেই জায়গা থেকে আমাদের অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, দীনেশচন্দ্র সেন। তাহলে বঙ্গভাষা ও সাহিত্য কার রচনা হলো? দীনেশচন্দ্র সেনের রচনা। চলে আসছি পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন কি বলছে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রচিত একটি প্রবন্ধ হলো। তাহলে যে চারটি অপশান রয়েছে এর মধ্যে কোনটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা? আমাদের দেওয়া অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান গ, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা। এই বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা। এরপর আমরা চলে আসছি আমাদের যে পরের প্রশ্ন, অর্থাৎ 29 নম্বর প্রশ্নতে। 29 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব, উর্মিমুখর বিভূতিভূষণের কি জাতীয় গ্রন্থ? তাহলে সেই জায়গা থেকে প্রত্যেকেই আমাদের সামনে রাখা যে চারটে অপশান দেখতে পাচ্ছি এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর? তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান গ, দিনলিপি। তাহলে উর্মিমুখর কি জাতীয় গ্রন্থ? দিনলিপি। চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ আজকে 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব, অন্নদা শঙ্কর রায়ের লেখা একটি মননশীল প্রবন্ধ হলো। তাহলে অন্নদা শঙ্কর রায়ের লেখা মননশীল প্রবন্ধ কোনটি? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ঘ, বাংলার রেনেসাঁস। সমস্ত ভিউয়ার্সদের কাছে বলবো যে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এছাড়া আমাদের যে পুরানো ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। আর শেষে পরীক্ষা মক টেস্ট দেওয়ার পর কত স্কোর করলে সবাই কমেন্ট করে জানাবে। যাই হোক, চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। 31 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব, অক্ষয় কুমারের চারুপাঠ গ্রন্থটি কটি খণ্ডে বিভক্ত? অক্ষয় কুমারের চারুপাঠ গ্রন্থটি কটি খণ্ডে বিভক্ত? তাহলে আমাদের দেওয়া অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ, 3টি খণ্ডে বিভক্ত। চলে আসছি পরের প্রশ্ন, 32 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব, বিজ্ঞান বিষয়ক প্রথম বাংলা পত্রিকা কোনটি? তাহলে বিজ্ঞান বিষয়ক প্রথম বাংলা পত্রিকা আমাদের দেয়া নিম্নে যে অপশান চারটি রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, জ্ঞানোদয়। চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ 33 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব, ভারতী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল? তাহলে সেই জায়গা থেকে আমাদের নিচে যে চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ঘ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ 34 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব, সৈয়দ মুজতবা আলী রচিত একটি গদ্য গ্রন্থ হলো। তাহলে সৈয়দ মুজতবা আলী লেখা একটি গদ্য গ্রন্থ কোনটি? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান গ, দেশ বিদেশ। চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব, যে বিষাদ সিন্ধু উপন্যাসটি কার লেখা? বিষাদ সিন্ধু উপন্যাসটি কার লেখা? তাহলে সেই জায়গা থেকে আমাদের দেওয়া যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেনের লেখা বিষাদ সিন্ধু উপন্যাস। চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ আজকে 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব, দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায় রচিত চাকর দর্পণ নাটকটি কবে প্রকাশিত হয়? সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই আমাদের অপশানগুলো দেখতে পাচ্ছি। তাহলে সেই জায়গা থেকে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান গ, 1875। তাহলে 36 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান গ, 1875 সাল। চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ 37 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা মেবার পতন নাটকটি রচিত হয়। তাহলে মেবার পতন নাটকটি কবে রচনা হয়? তাহলে আমাদের সামনে রাখা যে চারটি অপশান রয়েছে এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর? তোমরা সবাই যেটা ঠিকই করে নিয়েছো, অপশান খ, 1908। চলে আসবো আজকের পরের প্রশ্ন। তাহলে 1908 সালে মেবার পতন নাটক রচিত হয়েছিল। চলে আসছে আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব, ফুলের ফসল কাব্যগ্রন্থটি রচয়িতা কে? ফুলের ফসল কাব্যগ্রন্থটি রচয়িতা, তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে চারটা অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান খ, সত্যেন্দ্রনাথ দত্ত। চলে আসছে আজকে 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্নতে কী হচ্ছে, অশ্রুকণা কাব্যগ্রন্থটি রচয়িতা। অশ্রুকণা কাব্যগ্রন্থটি রচয়িতাকে? তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে রাখা যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে কোনটা উত্তর? তাহলে সেই জায়গা থেকে আশা করি তোমরা সবাই যেটা ধরে নিয়েছো অপশান গ, গিরীন্দ্র মোহিনী দাসী। গিরীন্দ্র মোহিনী দাসী রচিত কাব্যগ্রন্থের নাম হলো এই অশ্রুকণা। এরপর চলে আসছি আজকের আমাদের 40 নম্বর তথা আজকের শেষ প্রশ্ন। আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নেব, ধর্মমঙ্গল কাব্যের কটি কাহিনী রয়েছে? তাহলে ধর্মমঙ্গল কাব্যের কটি কাহিনী রয়েছে? তাহলে সেই জায়গা থেকে
আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে 4টে অপশান রাখা হয়েছে এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর? হ্যাঁ, তোমরা সবাই যেটা ধরেছো এর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ, 2টি স্বর্গে বা 2টি খণ্ডে ধর্মমঙ্গল বিভক্ত। আজকের আমাদের ধারাবাহিক মক টেস্ট সিরিজে 40 নম্বরের প্র্যাকটিস সেট হয়েছিল। যাই হোক, আশা করি তোমরা সবাই যারা পরীক্ষা দিয়েছো তোমাদের প্রত্যেকের স্কোর কেমন কি হলো তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।